আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো সবাইকে আজকে টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত কামরুন্নেসা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ করোনা সংক্রমণের 159তম দিন। যারা আমরা এখনো ভালো আছি, সুস্থ আছি, সবাই একবার কি করি, জোরে আলহামদুলিল্লাহ বলি, ঠিক আছে? তো তোমরা কি সবাই আছো? আমি আশা করছি তোমরা সবাই আছো। 9 এবং 10-এর মানবিকের মেয়েরা সবাই আছো। কারা কারা আছো আমাকে আমার ক্লাসে তারা নাম লিখে পাঠাও। মিশু আছো? মিশু, স্বর্ণা, লাবণ্য, আমি কিন্তু তোমাদের সবার নাম জানি। সবাই নাম লিখে পাঠাও। আমি তোমাদের রোলও জানি, রোল পাঠাতে হবে না। আর কেমন আছো? ফারিয়া, ফারিয়া আছো? কেমন আছো আমাকে জানাও। তো আশা করছি তোমরা কিছুটা হলেও পড়াশোনা করছো, শুধু টিভি দেখে মুভি দেখে সময় পার করছো না। তো আজকে আমি তোমাদের ভূগোল ক্লাস নেব, ভূগোল ও পরিবেশ। তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের পুরো সিলেবাসটাই শেষ করে দিতে। তো আমি খুব দ্রুত আগাবো। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো আমরা কি শুরু করবো আজকে? সবাই রেডি? বই খাতা পেন্সিল নিয়ে রেডি? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমরা শুরু করবো একটু সহজ বিষয় দিয়ে। হ্যাঁ, সহজ বিষয় দিয়ে আস্তে আস্তে আমি কঠিন বিষয়গুলো, সিলেবাসে যে জিনিসগুলো আছে সেগুলো পড়বো। প্রথমে আজকে আমাদের এই ভূগোল বইয়ের মধ্যে, এই পরীক্ষা সিলেবাসের মধ্যে সবচেয়ে সহজ যে অধ্যায়টা, সেই অধ্যায়টা দিয়ে শুরু করব। তোমরা কি জানো সেই সহজ অধ্যায়টা কোন অধ্যায়টা কথা আমি বলছি? জানো? একটু সাহায্য করবো তোমাদের। ধরো আমাদের জীবন পরিচালনার জন্য, জীবনযাপনের জন্য একটা জিনিস খুব প্রয়োজন, ওই জিনিসটা ছাড়া আমরা চলতে পারি না, আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি না। তারপর কিছু কাজকর্ম আছে, সেই কর্মগুলো না করলে আমরা সেই জিনিস অর্জন করতে পারি না। বুঝতে পারছো তোমরা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সম্পদ। তো আজকে আমরা আমাদের বইয়ের 9ম অধ্যায় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, এই অধ্যায়টা নিয়ে অধ্যায়টা সম্পর্কে জানবো। তোমাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি ব্যাখ্যা করে জানাবো। তাহলে আমরা শুরু করি। সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, রিসোর্স অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাহলে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে পড়তে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে সম্পদ কাকে বলে, সম্পদ কত প্রকার, কিভাবে সম্পদ সংরক্ষণ করা যায়। ঠিক আছে, তাহলে সম্পদ কি? সম্পদ হচ্ছে যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাই সম্পদ। যেমন পেট্রোলিয়াম বা খনিজ তেলের ব্যবহার, উত্তোলন জানার সঙ্গে সঙ্গে এটি একটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। কোনো দ্রব্য যখন মানুষের প্রয়োজন মেটায় তখন সেটা মানুষের মূল্যবান সম্পদে পরিণত হয়। মোট কথা হচ্ছে কোনো বস্তুর কার্যকারিতাই হচ্ছে সম্পদ। সম্পদ প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। সম্পদকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রথমত সম্পদকে 3টে ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমি একটু লিখছি, তোমরা লক্ষ্য করো। প্রাকৃতিক সম্পদ, এরপর হচ্ছে মানবিক সম্পদ, মানব সম্পদ। এবং তারপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে অর্থনৈতিক
সম্পদকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে প্রাকৃতিক সম্পদ, তারপর হচ্ছে মানব সম্পদ এবং তারপর হচ্ছে অর্থনৈতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে নবায়নযোগ্য সম্পদ, তারপর 2 নম্বর হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ, আর 3 নম্বর হচ্ছে অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে প্রকৃতি হতে আমরা যে সম্পদগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে যে তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নবায়নযোগ্য সম্পদ, আর একটা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ, আর একটা হচ্ছে অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য। তো নবায়নযোগ্য সম্পদ হচ্ছে যে সম্পদগুলো মূলত পুনর্গঠনশীল কিন্তু সময় ব্যবধানে তারা বিশেষভাবে পরিবর্তনশীল, তাই হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। যেমন সৌরশক্তি, পানি, বিদ্যুৎ, তারপর হচ্ছে তোমার বায়ু শক্তি ইত্যাদি। আর অনবায়নযোগ্য সম্পদগুলো হচ্ছে তেল, গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি কাঠ ইত্যাদি। এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যগুলোর মধ্যে হচ্ছে তোমার যেমন আমাদের দেশে যেটা রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, তারপর বিভিন্ন প্রাকৃতিক ঝর্ণা, বিভিন্ন শুটিং স্পটগুলো, জাফলং, প্রাকৃতিক সৌন্দর্য সম্মিলিত স্থানগুলো হচ্ছে অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ে। আর শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করা হয়। তাহলে আমরা সম্পদ পেলাম কয় প্রকার? সম্পদ পেলাম 3 প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে মানবিক, এবং আরেকটা হচ্ছে মানবিক বা মানব সম্পদ, এবং আরেকটা হচ্ছে অর্থনৈতিক সম্পদ। সম্পদ সংরক্ষণ। সম্পদ সংরক্ষণ, তো সম্পদটা হচ্ছে অর্থনীতির ভাষায় সম্পদ হচ্ছে কি? অসীম না, সম্পদ হচ্ছে সসীম, মানে সম্পদ শেষ হয়ে যাবে, সম্পদ ফুরিয়ে যাবে। তাই সম্পদকে কি করতে হবে? আমাদের সংরক্ষণ করতে হবে। সংরক্ষণের অপর নাম হচ্ছে জীবন আচরণ। আর এই সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝায়? সম্পদ সংরক্ষণ বলতে বোঝায় সম্পদের এমন ভাবে ব্যবহার যাতে ওই সম্পদ, যত সম্পদ অধিক সংখ্যক লোকের দীর্ঘ সময় ব্যাপী সর্বাধিক মঙ্গল নিশ্চিত করতে সক্ষম হয়। তো ব্যবস্থাপনার মাধ্যমে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদ সংরক্ষণ করা সম্ভব। আর পরিবেশগত ব্যবস্থাপনাই হচ্ছে সবচেয়ে আদর্শ ব্যবস্থাপনা। যেমন নবায়নযোগ্য সম্পদ যেটা, সেটা আমরা পুনরায় আবার ব্যবহার করতে পারি। যেমন সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা সৌর বিদ্যুৎ তৈরি করতে পারি, পানি শক্তিকে কাজে লাগিয়ে আমরা পানি বিদ্যুৎ তৈরি করতে পারি। আবার রূপ পরিবর্তন করে যেমন ময়লা আবর্জনা থেকে তেল তৈরি করতে পারি, সেই তেল দিয়ে ময়লা আবর্জনা পরিবহনের জন্য যে গাড়ি ব্যবহার করা হয় সেই গাড়িগুলো চলাচল করতে পারে। আর সংরক্ষণ কিভাবে সম্ভব? সংরক্ষণ সম্ভব হচ্ছে শিক্ষা, মানবিক বৃত্তি, সত্যানুসন্ধান, সর্বোপরি পরিবেশের প্রতি ভালোবাসার মাধ্যমে সম্পদ সংরক্ষণ করা সম্ভব। সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে আমরা একাধিক বিকল্প ব্যবহার করতে পারি। যেমন ধরো অজৈব সারের ব্যবহারের ফলে আমাদের উৎপাদন বাড়ে, ফসল উৎপাদন বাড়ে, কিন্তু ধীরে ধীরে সেই উৎপাদনটা আবার কমেও যায়। সেক্ষেত্রে আমরা জৈব সার ব্যবহার করতে পারি। তারপর কৃষি চাষের ক্ষেত্রে আমরা মাটি সংরক্ষণের ক্ষেত্রে শস্যাবর্তন করতে পারি, সোপান চাষের মাধ্যমে চাষ করতে পারি। আবার যেগুলো অকৃষিজ ভূমি, সেই ভূমিতে আমরা
কি করতে পারি, সেই ভূমিতে আমরা বনায়ন করতে পারি। বনায়ন করার ফলে মৃত্তিকা ক্ষয় রোধ হবে। এভাবে সংরক্ষণের এভাবে ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের পানি সম্পদ, প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ আমরা সংরক্ষণ করতে পারি। তো সংরক্ষণের ক্ষেত্রে 3R খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 3R 3R এর এক আর হচ্ছে রিডিউস। রিইউজ, আর হচ্ছে রিসাইকেল। রিডিউস, সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে সম্পদের ব্যবহার হ্রাস করা হচ্ছে রিডিউস। রিইউজ, একই সম্পদ পুনরায় ব্যবহার করা। সম্পদ পুনর্ব্যবহার হচ্ছে রিইউজ, এবং পুনর্নবায়ন করা হচ্ছে রিসাইকেল। তাহলে 3R এর মাধ্যমে আমরা আমাদের সম্পদ সংরক্ষণ করতে পারি এবং এই সম্পদ অধিকতর লোক অধিক সময়ব্যাপী এবং সর্বাধিক চাহিদা পূরণের জন্য ব্যবহার করতে পারে। তাহলে আমরা সম্পদ কাকে বলে জানলাম, সম্পদ কিভাবে, সম্পদ কত প্রকার জানলাম, এবং সম্পদ কিভাবে সংরক্ষণ করতে হয় এটা আমরা জানলাম। মেয়েরা, আমি কি খুব দ্রুত করাচ্ছি, দ্রুত যাচ্ছি? আমাদেরকে দ্রুত একটু যেতে হবে, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা আমি আজকে শেষ করতে চাচ্ছি। এরপর হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কার্যাবলী। কাকে বলে অর্থনৈতিক কার্যাবলী? পণ্য সামগ্রী ও সেবা কার্যের উৎপাদন, বিনিময়, ব্যবহার এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণের প্রকাশ হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। পণ্য সামগ্রী উৎপাদন, বিনিময় ও ব্যবহারের সাথে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণের প্রকাশ হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। তো অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য খুবই অত্যন্ত প্রয়োজন। তো এই অর্থনৈতিক কার্যাবলীকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়, তিনটি ভাগে ভাগ করা যায়। তা এক নাম্বার হচ্ছে পিয়া। পিয়া কি? পিয়া হচ্ছে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। দুই হচ্ছে সিয়া। সিয়া কি? সিয়া হচ্ছে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, এবং তারপর হচ্ছে টিয়া। টিয়া টারশিয়ারি বা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী। তো এখন পিয়া বা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস কাকে বলে? প্রথম পর্যায়ের কার্যাবলীতে মানুষ সরাসরি প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকে। যেমন কৃষিকাজ, মানুষ বীজ বপন করে, প্রকৃতিতে বীজ অঙ্কুরিত হয় এবং শস্য উৎপাদিত হয়। মানুষ যে বীজ লাগালো ফসল হিসেবে সেটা প্রকৃতি পুরস্কার হিসেবে মানুষ গ্রহণ করে। তো আদিকাল থেকে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস চলে আসছে। কৃষিকাজ, মৎস্য চাষ, মৎস্য আহরণ, পশুপালন, কাঠ চেরাই, এগুলো হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তারপর হচ্ছে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে প্রকৃতি থেকে আহরিত উপাদানের রূপ পরিবর্তন করা এবং উপযোগ বৃদ্ধি করা। যেমন লৌহ ইস্পাত প্রকৃতি থেকে উত্তোলন করে, খনিজ লৌহ ও আকরিক প্রকৃতি থেকে উত্তোলন করে, সেখান থেকে লৌহ ইস্পাত, লৌহ শলাকা, পেরেক, টিন, ইস্পাত অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তৈরি করা হয়। মানে প্রাচীন পর্যায়ে কর্মকাণ্ড থেকে কোনো একটা জিনিস উত্তোলন করে তার রূপ পরিবর্তন করে উপযোগ বৃদ্ধি করে দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। রন্ধন কাজ মানে রান্না করা থেকে আরম্ভ করে জটিল যন্ত্রপাতি তৈরি করা সবই দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এরপর আসি আমরা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড কি। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে উৎপাদন ছাড়া প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপযোগ বৃদ্ধি করা এবং সেবা সম্পাদন করা হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে কি করা হয়? কোনো অঞ্চলের কোনো দ্রব্যের উপযোগ বৃদ্ধি করা হয়। যেমন কোনো অঞ্চলে কোনো দ্রব্য যদি অধিক মাত্রায় উৎপাদিত হয় এবং কোনো অঞ্চলে যদি সেই দ্রব্য উৎপাদিত না হয়, তো ওই অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে
সেই সেবা সামগ্রী প্রেরণ করার মাধ্যমে দ্রব্যের উপযোগ বৃদ্ধি করা যায়। যেমন আমাদের দেশে পাট অনেক উৎপন্ন হয়, পাট এবং পাটের দ্রব্য। যে সমস্ত দেশে পাটের দ্রব্য উৎপাদিত হয় না, সেখানে যদি আমরা রপ্তানি করি তাহলে কি হবে, পাটের উপযোগ বৃদ্ধি পাবে এবং আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি। তো সেক্ষেত্রে এটা কিভাবে সম্ভব? এটা ব্যবসা বাণিজ্য এবং পরিবহনের মাধ্যমে সম্ভব। তাহলে তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য, পরিবহন, তারপর তোমার ডাক্তারের চিকিৎসা সেবা, ব্যাংক, শিক্ষা কার্যক্রম, ধোপার কাজ, তারপর রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, এরপর নার্সের কাজ, খুচরা বিক্রেতা, ফেরিওয়ালা, পরিবেশক, এজেন্ট, সবই হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। এখন উন্নত দেশের অর্থনৈতিক কার্যাবলী কি? যে দেশ যত উন্নত, সে দেশে তৃতীয় পর্যায়ের কার্যগুলি তত অধিক মাত্রায় হয়ে থাকে। আর অনুন্নত দেশগুলোতে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় ৮০% লোক করে থাকে। যেমন বাংলাদেশ, কম্বোডিয়া, কেনিয়া, মায়ানমার, নেপাল, ভুটান প্রভৃতি দেশে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। আর উন্নত দেশগুলোতে প্রায় ৮০% কর্মকাণ্ড হয়ে থাকে সেকেন্ডারি এবং টারশারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। মানে উন্নত দেশগুলোতে ৮০% কাজই হয়, অর্থনৈতিক কার্যক্রমই হয় দ্বিতীয় পর্যায়ের এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বারা পরিচালিত। যেমন আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য প্রভৃতি দেশের ৮০% লোক চিকিৎসা সেবা, শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রভৃতি কাজে নিয়োজিত। এরপর হচ্ছে শিল্প গড়ে ওঠার নিয়ামক। শিল্প গড়ে ওঠার নিয়ামক। শিল্প গড়ে ওঠার নিয়ামককে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, আর ২ নম্বর হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। তাহলে প্রাকৃতিক নিয়ামকগুলোর মধ্যে কি আছে? প্রাকৃতিক নিয়ামকগুলোর মধ্যে আছে জলবায়ু, শক্তি সম্পদের নৈকট্য, কাঁচামালের প্রাচুর্য, কাঁচামালের সান্নিধ্য। তাহলে কি হচ্ছে জলবায়ু? যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য জলবায়ু খুব গুরুত্বপূর্ণ। কারণ আর্দ্র জলবায়ু অঞ্চলে যদি শিল্প কারখানা গড়ে ওঠে, সেক্ষেত্রে কি হয়, আর্দ্রতার জন্য সেখানকার শ্রমিকরা খুব বেশিক্ষণ কাজ করতে পারে না। তারা কি হয়, তারা ক্লান্ত হয়ে যায়। ফলে তাদের জন্য যদি শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়, তাহলে কি উৎপাদন খরচ বেড়ে যায়। আর উৎপাদন খরচ বেড়ে গেলে তো কোনো শিল্প টিকে থাকতে পারবে না। যদি আবার কি হয়, শীত শীত এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলের লোকজন অধিক সময় কাজ করতে পারে, কারণ ঠান্ডার জন্য তারা খুব সহজে ক্লান্ত হয়ে যায় না। আবার কি হয়, বস্ত্র শিল্পের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়। অবশ্যই কৃত্রিমভাবে আর্দ্র জলবায়ুর ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে ওই উৎপাদন খরচটা বেড়ে যায়। তাহলে উৎপাদন খরচ বেড়ে গেলে কি হবে, শিল্পের অত বেশি লাভ হবে না। আবার পরোক্ষভাবে জলবায়ু যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য ভূমিকা পালন করে। যেমন বাংলাদেশে প্রচুর পাট জন্মে, তাই বাংলাদেশের নানা রকম পাট শিল্প কারখানা গড়ে উঠেছে। তো কাঁচামালের কারণেও কাঁচামালের সান্নিধ্যের কারণেও কি হয়, কাঁচামালের কি যোগান হবে সেটাও জলবায়ু দ্বারা নির্ধারিত হয়, যে আমি কোন অঞ্চলে কোন কাঁচামাল পাবো। এরপর হচ্ছে শক্তি সম্পদের নৈকট্য। যে কোনো শিল্প কারখানা কিভাবে চলে, তার জন্য শিল্প কারখানা পরিচালনার জন্য প্রচুর শক্তির প্রয়োজন।
প্রয়োজন হয়। আর শক্তি কোত্থেকে আসে? সৌরশক্তি থেকে আসে, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি প্রভৃতি শক্তি ব্যবহার করে শক্তি সম্পদ ব্যবহার করে শিল্প কারখানাগুলো পরিচালিত হয়। তো এই শিল্প পরিচালনার জন্য শক্তি সম্পদ কি হতে হয়? যদি শক্তি সম্পদ সুলভ না হয়, কম মূল্যে পাওয়া না যায়, তাহলে শিল্প কারখানা গড়ে উঠতে পারে না। যেখানে শক্তি সম্পদ সহজে বা সস্তায় পাওয়া যায়, সেখানে কি হয়? শিল্প কারখানা গড়ে ওঠে। কাঁচামালের সান্নিধ্য শিল্প কারখানার জন্য কাঁচামালের প্রয়োজন। তাই যে স্থানে কাঁচামাল পাওয়া যায় সেই স্থানে বা এর নিকটে শিল্প গড়ে ওঠে। যেমন রাঙামাটি, বাংলাদেশের রাঙামাটি চন্দ্রকোনা প্রচুর বাঁশ ও বেত পাওয়া যায় বলে সেখানে কাগজ শিল্প গড়ে উঠেছে। এরপর হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামকের মধ্যে কি আছে? মূলধন, শ্রমিক সরবরাহ, বাজারের সান্নিধ্য, সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, মূলধন, শ্রমিক সরবরাহ, বাজারের সান্নিধ্য, সুষ্ঠু পরিবহন, আধুনিক প্রযুক্তি ব্যবহার। সরকারের শিল্পনীতি, সরকারের বিনিয়োগ নীতি, স্থিতিশীল রাজনৈতিক অবস্থা। তাহলে কি হচ্ছে? অর্থনৈতিক নিয়ামকের মধ্যে প্রধান হচ্ছে মূলধন সমস্যা, তোমার হচ্ছে জমি ক্রয়, কলকারখানার যন্ত্রপাতি ক্রয়, শ্রমিকদের বেতন প্রভৃতির জন্য মূলধন অত্যন্ত প্রয়োজন। মূলধন ছাড়া কোনো শিল্প কারখানা গড়ে উঠবে না। তো মূলধন হচ্ছে 1 নম্বর অর্থনৈতিক নিয়ামক। যে দেশের মূলধন যত বেশি, সে দেশে তত বেশি শিল্প কারখানা গড়ে ওঠে। শ্রমিকের সরবরাহ, যে কোনো শিল্পের জন্য শ্রমিক অপরিহার্য। যে সমস্ত অঞ্চলে সুলভে দক্ষ শ্রমিক পাওয়া যায়, সাধারণত সে সমস্ত জায়গায় অনেক বেশি শিল্প কারখানা গড়ে ওঠে। শ্রমিক সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই শ্রমিক যদি সস্তা হয় এবং দক্ষ হয়, যেমন বাংলাদেশের পোশাক শিল্পে যথেষ্ট দক্ষ এবং অনেক শ্রমিক পাওয়া যায় বলে বাংলাদেশ পোশাক শিল্পে বর্তমানে একটি ভালো অবস্থানে দাঁড়াতে পেরেছে। বাজারের সান্নিধ্য, তো উৎপাদিত পণ্য যদি বিক্রি না হয় তাহলে তো উৎপাদন করে লাভ নেই। তাই বাজার যেখানে পাওয়া যায়, যেখানে বাজার রয়েছে, সেখানে শিল্প কারখানাগুলো গড়ে ওঠে। আর যদি ঘনবসতি স্থান হয়, ঘনবসতিপূর্ণ কোনো দেশ হয়, সেখানে শিল্প গড়ে ওঠে, কারণ সেখানে প্রচুর চাহিদা থাকে উৎপাদিত পণ্যের। সুষ্ঠু যোগাযোগ পরিবহন ব্যবস্থা তো অবশ্যই গুরুত্বপূর্ণ শিল্প নিয়ামক হিসেবে। যে সমস্ত দেশে রেলপথ, নৌপথ, সড়কপথ প্রভৃতি ভালো এবং উন্নত, সেই সমস্ত দেশে অধিক মাত্রায় শিল্প কারখানা গড়ে ওঠে, কারণ তারা সময় মতো পণ্য পরিবহন করতে পারে। বাংলাদেশে যেমন
নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা প্রভৃতি অঞ্চলে বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে, কারণ এখানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশে বেশ ভালো, বেশ ভালো না, অনেক ভালো। তো আধুনিক প্রযুক্তির ব্যবহার, মুক্তবাজার অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া শিল্পে টিকে থাকা সম্ভব নয়। বিশ্বে জাপানি পণ্যের অনেক মূল্য, জাপানি পণ্য সরবরাহ এবং জাপানি পণ্যের অনেক চাহিদা রয়েছে, কারণ তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের দ্রব্যগুলো উৎপাদন করে। এরপর হচ্ছে সরকারি বিনিয়োগ নীতি। সরকার যদি বিভিন্ন রকম প্রণোদনা দান করে এবং বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে, তাহলে সেই অঞ্চলে অনেক শিল্প কারখানা গড়ে ওঠে। তারপর হচ্ছে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা। যে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, সেই সমস্ত দেশে রাজনৈতিক অবস্থা স্থিতিশীল, ঘন ঘন ধর্মঘট, হরতাল এগুলো নেই, জ্বালাপোড়া আন্দোলন নেই, সেই সমস্ত জায়গায় স্থিতিশীল রাজনৈতিক অবস্থার কারণে শিল্প গড়ে ওঠে। তারপর হচ্ছে শিল্প শ্রেণীবিভাগ। শিল্প কত প্রকার? শিল্প 3 প্রকার। এক, ক্ষুদ্র শিল্প। 2, মাঝারি শিল্প। 3, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প। ক্ষুদ্র শিল্প হচ্ছে যে শিল্পে কম শ্রমিক, কম মূলধন, কম কাঁচামাল নিয়ে অল্প ক্ষুদ্র উৎপাদন করা হয়, অল্প সংখ্যক উৎপাদন করা হয়, স্বল্প পরিমাণ উৎপাদন করা হয়, সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। এটা শহর এবং গ্রামাঞ্চলে সাধারণত পারিবারিকভাবে করা হয়ে থাকে, যেমন ডেয়ারি ফার্ম, বেকারি ফার্ম, তারপর তাঁত শিল্প ইত্যাদি, এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প। মাঝারি শিল্প, যে সমস্ত শিল্প কারখানায় 100 মতো শ্রমিক থাকে এবং শতাধিক শ্রমিক যে সমস্ত শিল্প কারখানা শতাধিক শ্রমিকের সমন্বয়ে গঠিত, তাই হচ্ছে মাঝারি শিল্প, যেমন পোশাক শিল্প, চামড়া শিল্প ইত্যাদি। আর বৃহৎ শিল্প হচ্ছে প্রচুর মূলধন, অনেক শ্রমিক, ব্যাপক অবকাঠামো, বিশাল মূলধন ইত্যাদির মাধ্যমে যে শিল্প গড়ে ওঠে সেটা হচ্ছে বৃহৎ শিল্প। যেমন বাংলাদেশের পোশাক শিল্প, তারপর হচ্ছে মোটর গাড়ি শিল্প, লৌহ ইস্পাত শিল্প, জাহাজ ও বিমান শিল্প ইত্যাদি হচ্ছে বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পে কি করে? বৃহৎ শিল্প মানুষের শহরাঞ্চলের দিকে গড়ে ওঠে এবং অনেক অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে, মাথাপিছু আয় বৃদ্ধি করে ইত্যাদি হচ্ছে বৃহৎ শিল্প। এরপর হচ্ছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। আমদানি ও রপ্তানি। আমদানি ও রপ্তানি বাণিজ্য কি? আমদানি রপ্তানি বাণিজ্য হচ্ছে পৃথিবীর কোনো দেশে পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। তো আন্তর্জাতিক বাণিজ্য প্রোটোকল মেনে এক দেশের উৎপৃত্ত পণ্য আরেক দেশে বিক্রি করা এবং তাদের প্রয়োজনীয় দ্রব্য অন্য দেশ থেকে নিয়ে আসা, এটা হচ্ছে আমদানি এবং রপ্তানি। তো বিশ্বের বিভিন্ন দেশ তাদের আমদানি, তাদের জনসংখ্যার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্য দ্রব্য আমদানি করে এবং রপ্তানি করে। যেমন যেমন জাপান কি করে? জাপান কয়লা এবং লোহা বিদেশ থেকে আমদানি করে এবং তারা বিভিন্ন শিল্পজাত দ্রব্য, মোটর গাড়ি, লৌহ ইস্পাতের তৈরি বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী, জাহাজ, বিমান প্রভৃতি বিদেশে রপ্তানি করে। বাংলাদেশ কি করে? বাংলাদেশের বিদেশে থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী, চাল, তারপর হচ্ছে গম, ভোজ্য তেল, সুতা, পেট্রোলিয়াম জাত দ্রব্য আমদানি করে এবং বাংলাদেশ থেকে কি করে? পোশাক, জুতা, চামড়াজাত দ্রব্য, পাটজাত দ্রব্য প্রভৃতি রপ্তানি করে। এরপর হচ্ছে বাণিজ্য ভারসাম্য ও সম্পর্ক উন্নয়ন।
বাণিজ্য ভারসাম্য, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য সমান নয়, অর্থাৎ আমদানি ও রপ্তানির মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান থাকে। বিশ্বের যে কোনো দেশের অর্থনৈতিক সামর্থ্যের উপর আমদানি রপ্তানি ভারসাম্য এবং সেই সঙ্গে উন্নয়ন সম্পর্ক বিদ্যমান। পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে উন্নতশীল এবং অনুন্নত দেশগুলোর বাণিজ্যিক অসমতা দেখা দেয়, অর্থাৎ বাণিজ্য ঘাটতি দেখা দেয়। যেমন ভারত এবং চীন থেকে বাংলাদেশ অনেক বেশি আমদানি করে কিন্তু রপ্তানি করে অনেক অল্প, ফলে ভারত এবং চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। অপরদিকে যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রে তারপর স্পেন, জার্মান প্রভৃতি দেশে বাংলাদেশ বাণিজ্য হচ্ছে উৎপৃত্ত বাণিজ্য। বাংলাদেশ রপ্তানি করে বেশি, আমদানি করে কম। তো সার্বিক বিবেচনায় বাংলাদেশের রপ্তানি এবং আমদানি অনুপাতে বাংলাদেশের বিভিন্ন ভিত্তিতে বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্য বিরাজমান। তো এখানে বইতে একটা চার্ট আছে, দেখো গত 5 বছরে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যহীনতা। তোমরা এই চারটা ভাষায় ভালো করে দেখবে। তো আজকে আমরা যেটা পড়লাম, সম্পদ সম্পর্কে জানলাম, শিল্প সম্পর্কে জানলাম, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানলাম। এখন যদি আমি তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা পারবে? অর্থনৈতিক কর্মকাণ্ড কাকে বলে? অর্থনৈতিক কর্মকাণ্ড কাকে বলে? অর্থনৈতিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক কার্যগুলি কাকে বলে? পারবে তোমরা সবাই? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে, দেখো তোমাদের বইয়ের 145 পৃষ্ঠায় হোমওয়ার্ক হচ্ছে 145 পৃষ্ঠার 145 পৃষ্ঠার 1 ও 145 এবং 46 পৃষ্ঠা 100 এবং 146 পৃষ্ঠার 1 ও 2 নং সৃজন এক নম্বর এবং 135 পৃষ্ঠা 146 পৃষ্ঠা 1 ও 2 নং সৃজনশীল প্রশ্ন। আশা করি তোমরা পারবে। তোমরা এটা শিখবে, শিখে তোমরা একটা খাতা বানাবে, খাতায় প্রশ্ন উত্তরগুলো লিখবে। একদিন আমি ইনশাল্লাহ লিখবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি কিছু বুঝতে না পারো আমাকে জানিও। ধন্যবাদ সবাইকে।